নিউজিল্যান্ডের সাথে ঘরের মাঠে 3-0 হোয়াইট ওয়াশ হলো ভারত। রোহিত শর্মার কি হবে, বিরাট কোহলির কি হবে, এদের টেস্ট কেরিয়ার নিয়ে আলোচনা শুরু হয়ে গেল। এই মতো অবস্থায় অস্ট্রেলিয়ায় গেল ভারত, এবং প্রথম টেস্ট ম্যাচে যথারীতি রোহিত শর্মা নেই ক্যাপ্টেন হিসাবে। তারপরে জাসপ্রীত বুমরার ক্যাপ্টেন্সিতে ভারত ফার্স্ট টেস্টে খেলতে নামলো। পার্থে ফার্স্ট টেস্ট ধরা হলো যে, এটা বলা হলো যে পার্থের পিচ এবার নাকি একটু বেশি স্পাইসি করা হয়েছে, বেশি বাউন্স হবে, বেশি পেস হবে। ফার্স্ট টেস্ট মানে প্রথমে টসে জিতে কেন ব্যাটিং নেওয়া হলো এই নিয়ে আলোচনা হলো। ইন্ডিয়ার টেস্ট ম্যাচ কেরিয়ার প্রায় শেষ। এমতো অবস্থায় একটা টার্ন অ্যারাউন্ড হয়, এবং আজকে সেই টেস্ট ম্যাচের রেজাল্ট বেরোয়। 4 দিনে টেস্ট ম্যাচ শেষ হয় এবং 295 রানে ইন্ডিয়া টেস্ট ম্যাচটা জেতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাইকন স্পোর্টস। আপনারা দেখতে থাকুন। তো যে কথাগুলো আমি শুরুতে বলছিলাম, আমার সাথে প্রথমে রয়েছে সুরজিৎ। সুরজিৎকে ওয়েলকাম। এবং তারপরে আমি বলবো যে হ্যাঁ, থ্যাংক ইউ। 150 রানে ফার্স্ট ইনিংস শেষ হয়ে যাওয়ার পর, 146 সামথিং, ফার্স্ট ইনিংস শেষ হয়ে যাওয়ার পরে ইন্ডিয়ার টেস্ট ম্যাচ মানে ইন্ডিয়ার টেস্ট কেরিয়ারই প্রায় শেষ। সেখান থেকে 295 রানে টেস্ট ম্যাচ জিতলো ইন্ডিয়া। অ্যাকচুয়ালি 4 দিন বললেও ভুল হবে, কারণ 4 দিন পুরো খেলা হয়নি। তো মানে হিসাব মতো 3.5 দিন বলা যেতে পারে। 3.5-এর একটু বেশি, 4.5 দিন। পুরো টেস্ট ম্যাচটাকে কিভাবে দেখছিস ফার্স্ট? দেখ, আমি খুব একটা, সত্যি বলতে খুব একটা এক্সপেক্টও করিনি। আর আমি সোশ্যাল মিডিয়ায় যে বিজিটি নিয়ে, বর্ডার গাভাস্কার ট্রফি নিয়ে যা যা মিম চলছিল, যে সকালবেলা টিভি খুলবো দেখবো অল আউট, সকালবেলা টিভি খুলে দেখবো যে খবরের কাগজ পড়ার আগেই অল আউট, মানে 36 রানে অল আউট, ব্যাঙ্গালোরের রেকর্ড ভেঙে দেওয়া হবে, এইসব দেখে দেখেই আরে আমি খুবই হতাশ হয়ে স্টার্ট করেছি দেখা। সত্যি কথা বলতে আমি একটু এক্সপেক্ট করিনি ইন্ডিয়া জিতবে, আর এইভাবে জিতবে 295-এ যেটা মানে, মানে মানে অলমোস্ট একটা অসাধারণ, ইনিংসে মানে যেটা বলা ইনিংসে যেতে পারে। হ্যাঁ। ইনিংসে জেতার মতো। মানে আর আমি এক্সপেক্টও করিনি। আর আর যখন ফার্স্ট ইনিংস, আমি সকালবেলা অফিস গেছি, দেখি 70 ফর 6 উইকেট। সেখান থেকে দেখলাম আহ, আমি আরোই হতাশ হয়ে গেছি। 150 রান, তাও আমি খুব মানে ইনভেস্ট হয়ে গেছিলাম তোর রেড্ডি, নীতিশ কুমার রেড্ডি আর পান্ত, তো ঠিক আছে, তাও রিলায়েবল। বাট নীতিশ কুমার রেড্ডি 21 বছর মাত্র বয়স, আর অসাধারণ খেলেছিল ফার্স্ট ইনিংসে। ও ও খুবই ইম্পর্টেন্ট ইনিংস খেলেছে ফার্স্ট ইনিংসে। হ্যাঁ, আমি এক এক করে। তারপর থেকে হ্যাঁ, আসছি, মানে হ্যাঁ। ফার্স্ট ইনিংস এর পরে ইন্ডিয়া যে খেলাটা ধরলো, আর মনে হয় ছাড়লোই না। আমি প্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে যে, আমি যেহেতু শুরুটা করলাম ক্যাপ্টেন্সি দিয়ে, এটা নিয়ে তোর সাথে আমার একবার কথা হয়েছিল এবং তুই বলেছিলি যে বোলাররা ক্যাপ্টেন খুব একটা ভালো হবে কিনা কিনা এটা একটা বিষয়। এই টেস্ট ম্যাচে কিন্তু দুজন পেস বোলার যারা ক্যাপ্টেন ছিল। এবং হ্যাঁ, এই টেস্ট ম্যাচটা যদি আমরা পুরোটা দেখি, তুইও দেখেছিস মোটামুটি, কিন্তু ক্যাপ্টেন্সির একটা বড় গুরুত্ব কিন্তু আছে। ডেফিনেটলি জাসপ্রীত বুমরা যে বোলার হিসাবে যে পারফরমেন্সটা করেছে, আমি মনে করি এটা ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স। এবং সেটা শুধু ইন্ডিয়ান বোলার হিসাবে নয়, যেভাবে জাসপ্রীত বুমরা হ্যাজ লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, সেটা ডেফিনেটলি একটা বিষয়। কিন্তু আমি তোকে বলবো যে টসে জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্তটাকে কিভাবে দেখছিস? ওটা খুবই ভালো সিদ্ধান্ত ছিল, কারণ না তো ফোর্থ ইনিংসে ব্যাট করাটা পার্থে আমি খুব একটা সাপোর্টার নই। কারণ প্রচুর ক্র্যাকস থাকে পার্থে, আর সেই ক্র্যাকস এর উপর বল পড়লে বল এদিক যায় ওদিক যায়, যা খুশি হতে পারে। তো ফোর্থ ইনিংসে আমার মনে হয় ব্যাটিং না করার সিদ্ধান্তটা, সেই জন্য ফার্স্ট ইনিংসে ব্যাট, এটা খুবই ভালো সিদ্ধান্ত। কিন্তু হ্যাঁ, আমার মনে হয় যেটা করা উচিত ইন্ডিয়াকে, আমি যেগুলো বলবো আহ মাইকনে, সেগুলো না শোনা, তাহলে আমার মনে হয় ইন্ডিয়া ভালো করতে পারে। কারণ আমার মনে আছে আমি আইপিএল এ যা প্রেডিকশন করেছিলাম লাস্ট আইপিএল এ, তার একটাও মেলেনি। তো আমার মনে হয় আমার থেকে শোনা উচিত, ব্যাস। মানে আমাদেরকে ফলো করা উচিত। আমাদের ফলো হম। করা উচিত, যেটা আমরা বলবো তার উল্টোটা করা উচিত। না, তবে আমি কিন্তু আইপিএল একদম। বলেছিলাম কে কে আর জিতবে। না না, তুই না, আমি হ্যাঁ, মানে সেটাই আমি বলছি। যেটা বলবো তার অপোজিট করা উচিত। হ্যাঁ, হুম। হ্যাঁ, এটা করা যেতে পারে। তবে আমি আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে, আমাকে একটা কথা বল, যেটা আমি দেখলাম তুইও দেখেছিস, পার্থের ঠিক আছে তুই বলছিস আনইভেন বাউন্স, কিন্তু এতটা লো বাউন্স কি পার্থের হতো? মানে এটা কি পার্থের অরিজিনাল পিচ বলে তোর মনে হয়? মানে আমি একদম 90s ধরছি না, আমি বলছি তুই যদি আর্লি 2000 বা ইভেন 2010-এর পরেও দেখিস, অ্যাশেজ ফ্যাসেজেও দেখিস, এতটা বাউন্স, মানে থার্ড ডেতে প্রায় বাউন্স। পার্থে কিন্তু ক্র্যাকস আছে, ডাউন হয়, আনইভেন হয়, এটা কিন্তু নতুন নয়। তুই কি দেখবি যে দেখ, আমরা সবসময় জেনে এসেছি অস্ট্রেলিয়াতে গুড লেন্থে বল বাউন্স হয়, ঠিক আছে, এটা আমরা জানি। শুধুমাত্র পার্থ নয়, বাকি জায়গাতেও মেলবোর্ন, সিডনি, সব জায়গাতে বাউন্স হয়।
কিন্তু যেটা এবারে বেশি লাগলো যে বাউন্সের থেকে বেশি বল লো হয়েছে। আমি সেটাই ঠিক আছে, বলছি। প্রচুর এলবিডব্লিউ হয়েছে মানে তুই যদি গুডম্যান স্টিভেন থেকে। স্মিথের আউটটা দেখিস, তুই যদি ইয়ের আউটটা দেখিস, এলবি হ্যাঁ, গুলো দেখিস, মানে বল কিন্তু নিচে হ্যাঁ। আসছে, আমার মনে হচ্ছে ওরাও রিলাই করতে পারছে না পেসে, মানে বাউন্সে। তো এটা তো খুব ভালো একটা জোকস চলছে যে ইন্ডিয়া ঘরের মাঠে স্পিন খেলতে পারছে না, আর অস্ট্রেলিয়া ঘরের মাঠে পেস খেলতে পারছে না। তো এটা একটা বেশ না, ইন্টারেস্টিং জিনিস। হ্যাঁ এটা কিন্তু ঘটনা, তুই যদি লক্ষ্য করে দেখিস, ইন্ডিয়া কিন্তু আজ এটা আমরা আলোচনা করেছিলাম নিউজিল্যান্ড টেস্টের পরেও যে হ্যাঁ, মানে ইন্ডিয়া কিন্তু এখন আর পেস স্পিন খেলতে পারে না, মানে ইন্ডিয়া পেস অনেক বেটার খেলে। ইভেন তুই যদি ঠিক। জয়সওয়ালের ব্যাটিংও দেখিস, ওর কিন্তু এটা প্রথম ট্যুর ছিল ইন অস্ট্রেলিয়া, যেভাবে ও হ্যাঁ, পেসকে খেলেছে কোথাও কিন্তু মনে হয়নি যে এটা ওর প্রথম ট্যুর। মানে সেই ঠিক। দিক থেকে দেখতে গেলে জয়সওয়াল হুম। কিন্তু খুব ভালো। আমি ডেফিনেটলি জয়সওয়ালের হ্যাঁ, ব্যাটিং নিয়ে আলাদা করে আমরা আসবোই, মানে আমি বলছি যে জয়সওয়ালের ব্যাটিং তোর কেমন লাগলো? ডেফিনেটলি ভেরি গুড, ভেরি ইমপ্রেসিভ। খুবই ভালো ব্যাটিং করেছে দেখ। আহ, মানে আহ, তোর ক্লার্ককে যেটা ওই ফিনিশ করে যে ছয়টা মারলো হুম। সেকেন্ড ইনিংসে, সেটা দেখেই আমি ফিদা হয়ে গেছি। মানে এত সুন্দর শট। আমি সবসময় একটা বাঁহাতি প্লেয়ারকে আমি মনে করি ও কভার ড্রাইভ ভালো খেলবে, মানে অফ সাইডে খুব সুন্দর হ্যাঁ, হ্যাঁ, খেলবে। হ্যাঁ। ঠিক আছে, বাট আমি দেখলাম যে জয়সওয়ালের খেলাটা একটু অন্য। ও বিহাইন্ড দ্য উইকেট খুব সুন্দর খেলে, গালির ওপর দিয়ে যে চারগুলো মারছে তারপরে বা উইচেস্টারকে আবার তোর। স্লেজ করেছে, বলেছে যে বল স্লো হ্যাঁ, আসছে। বল স্লো আসছে। হুম। মানে ছেলেটার একটা ব্যাপার তো আছে। হ্যাঁ মানে ডেফিনেটলি মানে, এবং আর আমি ডেফিনেটলি। দেখলাম যে ও কিন্তু বড় বড় রানের ছেলে, মানে হ্যাঁ, 100 করলেও কিন্তু থেমে যায় না। অনেক প্লেয়ার হয় 100 করে ছেড়ে দিয়ে চলে আসে, দুশো মানে। দুশো করতে পারতো, আনলাকি, হ্যাঁ ডেফিনেটলি মানে 200 করতে পারতো। এটা একটা ঘটনা, মানে ডেফিনেটলি বিরাট কোহলি বা রোহিত শর্মার পরে ওই জায়গাটা ফিল করার জন্য ডেফিনেটলি একটা বড় প্লেয়ার জয়সওয়াল তৈরি হচ্ছে বলেই মনে হচ্ছে, এটা একটা ডেফিনেটলি বিষয়। আর নেক্সট যে জিনিসটা আসবো সেটা হচ্ছে কে এল রাহুল। দীর্ঘদিন ধরে একটা জায়গা না পাওয়া লোক, কখনো চারে খেলে, কখনো ছয়ে খেলে, কখনো ওপেন হ্যাঁ, করতো, সেখান থেকে এখানে ওখানে করে, কিন্তু কে এল রাহুল যদি তুই মানে আমাকে জিজ্ঞেস করিস, আমি বলবো এই দুটো ইনিংসে কিন্তু ব্যাটিং এর দিক থেকে ডিসাইসিভ ফ্যাক্টর কিন্তু কে এল রাহুল। কারণ তুই দেখ, একদম। যদি প্রথম ইনিংসে ও যদি ওই রানটা না করতো, তাহলে কিন্তু 46 রানের লিডটা কিন্তু পাওয়া যেত না, মানে ইন্ডিয়া কিন্তু 100 রানের মধ্যে বান্ডিল হয়ে যেতে পারতো। তো কে এল ঠিক। রাহুল ব্যাটিং, আমি আমি এবং আমি সবসময় এটা মনে করি, যেটা নিয়ে ইভেন আমার মনে আছে, আমাদের আলোচনাও হচ্ছিল, তোর মনে আছে যে হুম। কেন ওপেনারদেরকে নিচে খেলানো হচ্ছে, ওপেনারদের ধরে ধরে এনে ডোমেস্টিক থেকে তুলে এনে হ্যাঁ, কেন তাদের নিচে খেলানো হচ্ছে। এবং তুই লক্ষ্য করে দেখ, আজকে কে এল রাহুলের পজিশনে খেলানো হলো, এবং কে এল রাহুল কিন্তু কমপ্লিট ডিফারেন্ট ব্যাটসম্যান মনে হয়েছে কে এল রাহুলকে নিয়ে। একদম, একদম। হ্যাঁ, কে এল রাহুল তো কি বলবো, কে এল রাহুলকে আইপিএল টিমে রাখে না। আইপিএল টিমের বস বকে। তাহলে জীবনে খুব দুঃখ। কিন্তু আহ তো ইভেন তো টি-20 টিমের সাথে থাকতে পারিনি এক সময়। কে এল রাহুলকে বলা হতো টি-20 স্পেশালিস্ট। হুম। সেই টি-20 ওয়ার্ল্ড কাপ টিমের সাথে ছিল না, ওয়ার্ল্ড কাপ জয়ী টিমের সাথে ছিল না। সেই জায়গা থেকে আমার আমার মনে ছিল সেকেন্ড ইনিংসে সেঞ্চুরিটা হওয়া উচিত ছিল। ওরও তাই 70। আনলাকি। হ্যাঁ, খুব ভালো সেঞ্চুরিটা হওয়া খেলেছে। উচিত ছিল। খুব সুন্দর, খুবই ভালো খেলেছে। খুব প্রপার ব্যাটসম্যান, টেস্ট ব্যাটসম্যান, মানে যেটা একটা ওপেনারকে দেখা হয়, কপি বুক ওপেনার। হুম। খুবই ভালো লেগেছে খেলা। এবং আরেকটা জিনিস আমি জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে ফার্স্ট ইনিংস এর রেসপেক্টে যদি দেখিস, তাহলে ঋষভ পান্তের লোয়ার অর্ডারে যে রানটা, এবং তার সাথে ডেফিনেটলি নীতিশ কুমার রেড্ডি হ্যাঁ, প্রথম টেস্ট ম্যাচ এটাও, মানে অস্ট্রেলিয়াতে প্রথম, এবং যেভাবে নীতিশ কুমার রেড্ডি খেলেছে, নীতিশ কুমার রেড্ডি ব্যাটিং এবং বোলিং কিরম লাগলো? সেটাই বলছি, মানে এরা কারা চলে আসছে, মানে আইপিএল থেকে উঠে। তারপরে মাত্র 21 বছর বয়স, ও 2000-এ জন্মেছে, 2002-3। মানে যখন আহ ইন্ডিয়া অস্ট্রেলিয়া 2003-এর ফাইনাল হচ্ছিল, তখনও তখন হয়তো জন্মায়নি নীতিশ বোধহয়। কুমার এসছে। হ্যাঁ, জন্মায়নি বোধহয়। হ্যাঁ। সে এখন গিয়ে পার্থে একদম চোখে চোখ রেখে 40 রান করে দিচ্ছে, মানে কত বলে, 50 বলে। হুম। তবে উইকেটও নিচ্ছে, পেস বলার। তো মানে অদ্ভুত লাগে যে এভাবে মানসিকতাই ডিফারেন্ট। আমরা ডিফারেন্ট। দেখেছিলাম আমরা 2000 সালে দেখেছিলাম যারা ইয়াং প্লেয়াররা উঠে আসে, ধর পার্থিব প্যাটেল বা এরা, তারা খুব বুঝে শুনে খেলতো যে উইকেটের খুব ভ্যালু আছে। বাট এদের কোনো ভয় ডর নেই, কারণ এরা জানে যে রানটা করে যেতে হবে, কারণ উইকেট খুব ডিফিকাল্ট। তো আমাকে যদি রানটা খুব তাড়াতাড়ি করতে পারি, তাহলে আমার আখিরে আমাদের টিমেরই লাভ হবে। একটা জিনিস আমার এটা মনে হলো টেস্ট ম্যাচটা দেখতে দেখতে, যখন আমরা ফার্স্ট ইনিংস, প্রথম দিনে ফার্স্ট ইনিংস শেষ হয়ে গেল এবং প্রথম দিনেই 3 উইকেট পড়ে গেল,
এবং সেকেন্ড দিনে অস্ট্রেলিয়া বান্ডিল হয়ে গেল এবং পুরো সেকেন্ড দিন ধরে ইন্ডিয়া খেললো, থার্ড দিন ধরে ইন্ডিয়া খেললো। আমার কিন্তু কোথাও গিয়ে পুরোনো টেস্ট ম্যাচের ফ্লেভারটা ফেরত এলো। তুই যদি মনে থাকে 2001-এর কলকাতা টেস্ট, যেখানে সারাদিন ধরে ব্যাটিং, এই যে সারাদিন ধরে ব্যাটিং হ্যাঁ, করা, বলকে লিড করে পুরোনো করা, ডিফেন্স করা, কোথাও আমার কিন্তু ক্লাসিক টেস্ট ম্যাচ আমি অনেকদিন বাদে দেখলাম। কারণ জেনারেলি আমরা মনে করি সারাদিন খেলা মানে একটা টিম 300 সাড়ে 300 রান করে দেবে, কেউ একদিনে 100 করে দেবে, এইরকম কিন্তু আমরা প্রথম একদিনে দেখলাম না, বরং আমরা দেখলাম কম্পারেটিভলি অনেক ঠান্ডা মাথার খেলা, ক্লাসিক টেস্ট ম্যাচ। কোথাও কি তোর মনে হয় যাই হয়ে যাক, সময় যাই পাল্টাক যাই হোক, এই যে ক্লাসিক টেস্ট ম্যাচ, জায়গায় লাইনে বল করা, জায়গায় মানে ডিফেন্স, সলিড ডিফেন্স করা, এটা না হলে কিন্তু আলটিমেটলি তুই ক্রাঞ্চ মোমেন্ট থেকে টেস্ট ম্যাচ বার করতে পারবি না। মানে আমি বলতে চাইছি যে হয়তো বাংলাদেশের বিরুদ্ধে, যেখানে আমাদের দুদিন বৃষ্টিতে আটকে গেছে, একটা কম্পারেটিভলি একটু উইক টিমের বিরুদ্ধে হয়তো হয়ে যাবে, কিন্তু অস্ট্রেলিয়ার মতো, ইংল্যান্ডের মতো টিমের কাছে সলিড ব্যাটিং, সলিড বোলিং, সলিড ফিল্ডিং, এগুলো এবং প্রপার স্ট্র্যাটেজির প্রয়োজন টেস্ট ম্যাচ জিততে। এই বিষয়টাকে কিভাবে দেখছিস? না তুই ঠিকই বলছিস, মানে আমার মনে হয়েছিল কোথাও গিয়ে যখন নিউজিল্যান্ডের সাথে খেলা হলো, সেই টিমের মধ্যে যে লাভটা, মানে সেই বন্ডিংটা বা সেই খেলাটা উঠে আসেনি। কিন্তু সেটা অস্ট্রেলিয়াতে ফার্স্ট ম্যাচেই, ইভেন তুই, আমার তো মনে হয় যে ফার্স্ট ইনিংসে ব্যর্থতা শুধুমাত্র ইন্ডিয়ার, কারণ ওরা কোনো প্র্যাকটিস ম্যাচ খেলেনি। তো পিচ বা বল, যে ওয়েদার কন্ডিশন বোঝার আগেই ওরা খেলতে নেমে গেছে। তো সেইটা কি বলবো, বিসিসিআই কে ভাবা উচিত যে কিভাবে একটা প্র্যাকটিস ম্যাচের আয়োজন করা যেতে পারে, যাতে প্লেয়াররা নতুন ওয়েদার কন্ডিশনের সাথে অভ্যস্ত হতে পারে। বিসিসিআই দিয়ে আর কি হবে? প্লেয়াররা খেলবে না তো বিসিসিআই কি করবে? হ্যাঁ, প্লেয়াররা মানে টুর্নামেন্টে অফ যাই আউট না। হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, সেটাই সেটাই। মানে এখন তো রঞ্জিও খেলে না, কেউই কিছুই খেলে না। তো ইভেন আমার মনে হয়েছে কোথাও গিয়ে সেকেন্ড ইনিংসে অস্ট্রেলিয়ার বোলিং আমার খুব একটা ভালো লাগেনি কিন্তু। আমি মানে বোলিং এ সেই, আমি হ্যাঁ। বোলিং এক এক করে আসছি। তো প্রথমে যেটা বলবো হুম, সেটা হচ্ছে যে ফার্স্ট ইনিংসে অস্ট্রেলিয়ার বোলিং, দেখলাম বোলিং যথেষ্ট ভালোই করেছে, 150 রান। কিন্তু কোথাও গিয়ে আমার যেটা মনে হয়েছে, ফার্স্ট ইনিংসে যেভাবে ইন্ডিয়া বোলিং করেছে, ডেফিনেটলি জাসপ্রীত বুমরা, মানে ও হ্যাঁ, ন্যাশনাল ট্রেজার, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। জাসপ্রীত একদম বুমরার একদম। বোলিং তুই যদি দেখিস, কেমন লাগলো হুম, জাসপ্রীত বোলিং, এবং অ্যাজ আ ক্যাপ্টেন কিরকম, মানে ঠিক সেই সময় ডিক্লেয়ার দেওয়া, যে সময় আর 25 মিনিট বাকি আছে, সেই সময় অস্ট্রেলিয়াকে হ্যাঁ, ফেরত আনা ব্যাটিং এ, এবং সেই হুম। সময় 3টে উইকেট পড়ে যাওয়া। ওভারঅল জাসপ্রীত বুমরাকে তোর কেমন লাগলো এই টেস্ট ম্যাচে? জাসপ্রীত বুমরাহ তো সত্যি আমাদের ট্রেজার। মানে অসাধারণ। ওয়ার্ল্ড কাপ, ওয়ার্ল্ড কাপে 30 বলে 30 রান বাকি, সেখান থেকেও ম্যাচ ঘুরিয়ে দেবে। 150 রান করেছে টিম, সেখান থেকে অপোনেন্টকে 100-তে বান্ডিল করে দেবে। এটা শুধু বুমরার থেকে এক্সপেক্টেড। মানে আমি তো ভেবেছিলাম হয়তো আরো বেশি উইকেট পাবে, বাট বাকি বোলাররাও খুবই ভালো সাপোর্ট করেছে। শুধুমাত্র মানে বুমরাহ 5 উইকেট ফার্স্ট ইনিংসে, বাট সিরাজ বল, রানা বল, ওরা খুবই ভালো ব্যাক ডেফিনেট আপ করেছে। রানাকে তো বিশেষভাবে বলতে হবে, কারণ প্রথম টেস্ট, ডেবিউ টেস্ট এটাও, হ্যাঁ, ডেবিউ টেস্ট মানে হ্যাঁ, অস্ট্রেলিয়ার ডেবিউ টেস্ট, সুতরাং সেই হিসাবে তো আমি রানাকে অস্ট্রেলিয়াতে ডেবিউ। গুরুত্ব দিতে হবে। হুম। তবে আমি একটা কথা এখানে বলবো, সেটা আমি জানি না এটা যারা শুনবে তারা কিভাবে নেবে, কিন্তু অনেকেই হয়তো বলে যে এরাকে কম্পেয়ার করা যায় না, এবং এটা সত্যি। মানে ম্যালকম মার্শাল, জোয়েল গার্নার, অ্যান্ডি রবার্টরা যখন খেলেছে, বা ওয়াসিম আকরাম যখন খেলেছে, ডেফিনেটলি তারা তাদের পিকে যে প্লেয়ার ছিল সেই আমরাও দেখেছি। মানে আমরা 90s-এর ওয়াসিম আকরামের সবাই ফ্যান ছিলাম, কিন্তু আমি এটা বলবো আজকের দিনে যেখানে পিচ ব্যাটিং ফ্রেন্ডলি, ব্যাটারদের পক্ষে সমস্ত রুল, বাউন্সে একটা রুল আছে, জাসপ্রীত বুমরা আজকের দিনে যেভাবে খেলে, আমি মনে করি যদি জাসপ্রীত বুমরা 90s-এ খেলতো বা 70s-এ খেলতো, আমি মনে করি জাসপ্রীত বুমরা এর ডবল বা থ্রাইস হতো অ্যাজ আ বোলার আজকের ব্যাটিং একদম কন্ডিশনে। মানে একদম। এটা কিন্তু হুম। বলতেই হবে। মানে ঠিক। অনেকেই বলবে হয়তো আর্গুয়েবলি, কিন্তু আমি বলবো জাসপ্রীত বুমরা ওয়ার্ল্ডের বেস্ট বোলার। ও যে সিচুয়েশনে এসে একদম। রান উইকেট নেয়, যে সিচুয়েশন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আজকের দিনে মানে অ্যান্ডি রবার্টকে কেউ একটা ল্যাপ ল্যাপ সুইপ, প্যাডেল সুইপ মারার কথা ভাববে না। ওয়াসিম আকরামকে কেউ একটা রিভার্স মারার কথা হয়তো ভাববে না। বা ওয়াসিম আকরামের সময়, অ্যান্ডি রবার্টস এর সময়, বা লিলি টমসনের সময় যে ব্যাট ইউজ হতো, যে বোলিং এর রুল ছিল, যা পিচ ছিল, আনকভার্ড পিচ অ্যান্ড অল, হেলমেট ছাড়া, আজকে কিন্তু বোলাররা সেইভাবে দেখতে গেলে ব্লু কলার হয়ে গেছে, মানে বোলাররা সেকেন্ড ক্লাস সিটিজেনের মতো হয়ে গেছে। সেই জায়গাতে দাঁড়িয়ে বিভিন্ন সিচুয়েশনে জাসপ্রীত বুমরা যেভাবে বল করে, হি ইজ ওয়ান অফ দা, মানে হি ইজ দি বেস্ট বোলার, ফাস্ট বোলার যদি বলিস। একদম একদম। দেখ বুমরা, এবারে তো দ্যাটস দ্য পয়েন্ট না, মানে বুমরা যখন শাইন করে না তখন তোর নিউজিল্যান্ডের মতো টিম হাল ঝুলে হয়। যায়, হ্যাঁ, পুরো পুরো টিম টিম, তার শেষ। মানে কত ডিপেন্ডেন্সি, ডিপেন্ডেন্সি সেটা মানতে হয়। আর দেখ বুমরা যখন মানে যখন উইকেট পায় বা ভালো বল করে, ভালো স্পেল করে,
আরেকটা বলাররাও সেই স্পেলটার থেকে হুম ইন্সপায়ার হয়ে সেও খুব ভালো লেন্থ লাইন মেনটেন করতে থাকে। তো মানে মানে বুমরার এক্সপেক্টেড, মানে সবাই জানে হুম ইয়র্কার দেবে, মানে টেস্ট ম্যাচও ইয়র্কার দেবে সবাই জানে। তো সেটা জেনেও মানে আমি দেখলাম ইয়র্কার দিয়েও আউট হয় হুম। তোর টেস্ট ম্যাচে। তো সেটা আমার খুব ভাল লাগে বুমরার। অসাধারণ, মানে বুমরাকে নিয়ে সত্যি কিছু বলার নেই। এবং ডেফিনেটলি তার সাথে সাথে সিরাজ যেভাবে বল করেছে, সিরাজ খুব ভালো বল করেছে। রানা উইকেট, ফার্স্ট ইনিংসে 3টে উইকেট রানাই নিয়েছে, হর্ষিত রানা। ডেফিনেটলি হর্ষিত রানাও খুব ভালো বল করেছে। আহ নেক্সট যে জিনিসটা বলার সেটা হচ্ছে যে তুই যদি কোথাও কি, আমার মনে হয় যেটা, কোথাও কি অস্ট্রেলিয়া স্ট্র্যাটেজিক্যালি, মানে আমি এই টেস্ট ম্যাচটা যদি ওভারঅল দেখি, কোথাও কি তোর মনে হয় যে অস্ট্রেলিয়া স্ট্র্যাটেজিক্যালি পিছিয়ে ছিল? মানে স্ট্র্যাটেজিটাই, ইন্ডিয়ার স্ট্র্যাটেজিটা অনেক বেটার ছিল অস্ট্রেলিয়া থেকে। স্ট্র্যাটেজিতে আমি খুব একটা ডিফারেন্স দেখিনি, ঠিক আছে। মানে বাট আমি আমার এই মনে জন্য হয় যে বলছি কথাটা, আমি এই জন্য বলছি, তুই যদি হুম দেখিস মানে থার্ড ডে যদি দেখিস, সেকেন্ড ডে শেষে, হুম বা থার্ড ডে তে যদি দেখিস, যেভাবে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার বোলিং কে হ্যান্ডেল করেছে, একটা টাইমের পর মনে হচ্ছিল যে অস্ট্রেলিয়া বোলিং ছেড়ে দিয়েছে। মানে এবার ভাই তোরা রান কর, যতক্ষণ করার পরে কর, ডিক্লেয়ার কর। হুম হোয়াট এভার কর, করে ভাই আউট হুম হবে। মানে আমার কোথাও কি হুম মনে হলো, মান্নাস লাবুশ্যাং হঠাৎ করে কোথা থেকে দৌড়ে এসে বাউন্সার দিতে শুরু করলো, তারপরে কিছুক্ষণ বাদে হুম, চার আবার স্পিন বল করতে শুরু হ্যাঁ করলো। ওকে অস্ট্রেলিয়ার হ্যাঁ কমিটি কাটছে, ওকে বলছে, যেই ও লেগ স্পিন করতে শুরু করেছে, বলে এই তো এবারও লেভেলে চলে এসছে, এবারে ঠিক ঠিক এবারও যা করে তাই করছে। মানে আমি বলছি, হ্যাঁ। মান্নাস লাবুশ্যাং বল করছে, মিচেল মার্শ মানে কে প্রায়, মানে যাকে বলে ডিনার, মানে নালিফাই করে দেওয়া গেছে। কোথাও কি স্ট্র্যাটেজিগত হয়তো মনে হলো যে অস্ট্রেলিয়াতে ব্যাকফুটে ছিল? মানে কারণ স্ট্র্যাটেজির দিক দিয়ে দেখ, যখন আমার তো সবথেকে অদ্ভুত লাগলো যে তুই হয়তো নোটিস করবি যে শেষের দিকে ইন্ডিয়া হঠাৎ অ্যাক্সিলারেট করা শুরু করে দিয়েছিল সেকেন্ড ইনিংসে, কারণ ডিক্লেয়ার হবে তাড়াতাড়ি। তো রেড্ডি আর কোহলি দুজনেই মারছিল। তো তখন আমার মনে হয়েছিল ফিল্ডিং প্লেসমেন্টও ঠিক নয় তোর, আরো মানে একটু ডিফেন্সিভ ফিল্ডিং প্লেসমেন্ট রেখে, যেখানে আমি ক্যাচিং ওই জন্যই তোর পজিশনে কথাটা লোককে বলছি, মানে রেখে। ওরা ছেড়ে দিয়েছে, হ্যাঁ তো ভাই তোরা করে দিয়ে দে ভাই। কোথাও গিয়ে আমার মনে হয়েছে একটু গা ছাড়া গা ছাড়া ভাব তো ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওদের কাছে কোনো, আমার মনে হয়েছে ওদের কাছে ইন্ডিয়ার প্রশ্নের কোনো উত্তর ছিল না। মানে একটা টাইম পর ওদের বোলিংও শর্ট আছে। এবং আমার মনে হয়েছে হুম উম, এটা অস্ট্রেলিয়ার স্ট্র্যাটেজি যে ওরা হয়তো মিচেল মার্শের সাথে যায়। মানে ওরা স্পিনার সেভাবে খেলায় না। ওয়াশিংটন সুন্দরও আমাদের একটাই স্পিনার ছিল, কিন্তু কোথাও গিয়ে আমার মনে হচ্ছে যে ওদের বোলাররা, মানে একটা জিনিস তোকে আমি জিজ্ঞেস করবো যে মিচেল স্টার্ককে কেমন লাগলো তোমার? মিচেল স্টার্কের সেই স্পাইসটা চলে গেছে। আহামরি, খুবই 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 আহামরি, মানে সেই ব্যাপারটা আর নেই তোর। হুম মানে একটা পেস বোলারকে সুইপ করে হয়, মানে ঋষভ পান্ত ফার্স্ট ইনিংসে সুইপ করে বোধহয় স্টার্ককেই মারলো ছয়, হ্যাঁ স্টার্ককেই তো মারলো ছয়। তো মানে স্টার্ককে আর সেই ইভেন পেসেও তুই দেখবি যে ড্রপ করে গেছে, মানে 135 ইস এরকমই, 130 এরকম হুম স্পিডেও বল করে যাচ্ছে। স্পিডও এফেক্ট করেছে, মানে রিদমের একটা দরকার লাগে আমার মনে হয় পেস বোলার দেওয়া। তাছাড়া স্টার্কের বয়সও হয়েছে, তো সেই সব ফ্যাক্টর মাথায় রেখে আমার শুধু হেজেলউডকে ভালো লেগেছে তুই যদি বলিস ও লাইন লেন্থের বোলারদের। বোলার মূলত, হ্যাঁ ও হ্যাঁ, ডিসিপ্লিন বোলার। ডিসিপ্লিন বোলার, কারণ এইসব উইকেটে যদি একই জায়গায় ছটা বল করে যাস আর যদি আনইভেন বাউন্স হয় তাহলে তুই উইকেট পাবি। এটা বুমরাহরা করেছে, সিরাজরা করেছে। একমাত্র হেজেলউডের মধ্যে ওটা দেখেছি। আমার সব থেকে বাজে লেগেছে হচ্ছে প্যাট কামিন্সের বলিং, মানে কিছুই নেই ওখানে। এই কি তোর ইয়ে কি হলো, হ্যাঁ বল। হুম, দাঁড়া। হুম, হ্যাঁ, তো প্যাট কামিন্সের বলিং আমাকে খুব হতাশ করেছে। ওকে, ফার্স্ট টেস্ট তো আমরা জিতলাম, এবারে সেকেন্ড টেস্ট অ্যাডিলেডে, ডে নাইট, হ্যাঁ পিঙ্ক বল। পিঙ্ক বলে হুম আমাদের আগের বারের রেজাল্ট হচ্ছে 36-এ অল আউট এই অ্যাডিলেডে। হ্যাঁ তো কিভাবে হ্যাঁ দেখছিস পরে রোহিত শর্মা ব্যাক করছে, মানে প্র্যাকটিস? হ্যাঁ, তো সেইটা একটা খুব বড় ডিসকাশন হতে চলেছে। কারণ রোহিত শর্মা, আমি জানি না কেন হঠাৎ মনে হয় না টেস্টে রোহিত শর্মাকে ওপেনার হওয়া উচিত। লোয়ার আমার তো অর্ডারেই আমার আমার তো মনে আমি তো হয়। একদমই এগেনস্ট রোহিত শর্মার ওখানে ওপেন হওয়ার। আমার তো মনে হয় দেবদত্ত পাটিকলের জায়গায় হ্যাঁ 3 নম্বরে খেলা উচিত। হ্যাঁ একদম, দেবদাস ইভেন পাটিকল দেবদত্ত যত রান করে পাটিকেলও ভালো রোহিত শর্মা তত খেলেছিল। রানই করবে। তা অবশ্য ঠিক না, সেটা অবশ্য ঠিক, হয়তো তাড়াতাড়ি করে দেবে, তাড়াতাড়ি একটু করবে, তাড়াতাড়ি কিন্তু করে দেবে। তাড়াতাড়ি আউট হয়ে যাবে, মানে ওই এবারে ও হ্যাঁ তো ওই রানটা করেই হ্যাঁ, আউট। সেটাই সেটাই। আর দেবদত্ত পাটিকেলের জায়গায় আরামসে ঢুকে যাবে রোহিত শর্মা, ফিট হয়ে যাবে। বাট কে এল রাহুলকে আমি একদম ওপেনার হিসেবে দেখতে চাই। আমি তো এটা বলেছিলাম, ওপেনারকে ওপেনার হিসেবে দেওয়া উচিত, না হলে ওর খেলা উচিত না। ওপেনারকে একদম। নিচে খেলানো আমার মতে খুব ইভেন ভুল। ইভেন আমি মনে করি রোহিত শর্মার জায়গায় বিরাট কোহলিকে থার্ড পজিশনে খেলা উচিত। না, বিরাট সেটা করবে না, ওর তোর পজিশন, ও তো জন্ম থেকে ওখানে খেলছে।
ওটাও ছাড়বে হ্যাঁ, না, তাও ওটা সেটা। চারে ঠিক আছে। আরেকটা জিনিস আমি তোকে বলবো, সেটা হচ্ছে সারফরাজ খান না ধ্রুব জুরেল। ধ্রুব জুড়েল আমার খুব একটা ভালো লাগেনি। সারফরাজ খানের ব্যাপারটা হয়েছে কি, মানে ও খুব মানে বাউন্সটা অতটা ভালো খেলে না বলে বোধহয় পারতে জায়গা হয়নি। মানে বাট ওকে সেটা অ্যাডিলেডে দেখবি। নেক্সট ম্যাচ, হ্যাঁ আমি অ্যাডিলেডে দেখতেই পারি, কারণ ধ্রুব জুড়েল খুব একটা আহামরি খেলেনি। আর দুটো উইকেট কিপারকে নিয়ে নামার কোনো মানে হয় না আমার মতে, ওকে স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে নেমেছে না। হুম হুম, হুম। এবার যদি এই কাজে ব্যর্থ থাকে, যেখানে বাকি সবাই মানে ইভেন দেবদত্ত পাটিকেলও রান করেছে সেকেন্ড ইনিংসে। আহ, আমার কিন্তু কোথাও কি যেটা মনে হলো সেটা হচ্ছে যে, যেহেতু টপ টপ মানে ওপেন মানে টপ ফোর, ইন্ডিয়ার টপ ফোর রান করেছে, ইন্ডিয়া কিন্তু অনেক বেশি ব্যাটিং এ সলিড মনে হলো, যেটা আমরা হ্যাঁ, অনেকদিন থেকে ইন্ডিয়ার ক্ষেত্রে মিসিং ছিল। মানে 200 ফর নো লস হয়েছে এবার। লাস্ট এর আগে একদম ইন্ডিয়ার এরকম স্কোর হয়েছিল ফার্স্ট 2000, তেভাগা হাইয়েস্ট রাখা ছিল। পার্টনারশিপ। হ্যাঁ। হুম। তো সেই হিসাবে কিন্তু আমি বলবো ওপেনিংটা কিন্তু ভালো রান যখন হয়েছে, এবং আমি ডেফিনেটলি এটা আমি তোর সাথে 100 বার একমত, 100 বার, যে কে এল রাহুলেরই ওপেন করা উচিত, রোহিত শর্মার আর ওপেন করা উচিত না। যদিও আমার ধারণা কে এল রাহুল হয়তো ওপেন করবে না, ওকেই তিনে নামাবে, এবং রোহিত শর্মা হয়তো দুয়ে খেলবে আবারও, এবং আবারও ওপেনিং এর ব্যালেন্সটা বিগড়াবে। তো যাই হোক, এটাই হচ্ছে বক্তব্য তো অ্যাডিলেড টেস্ট। আহ, যেবারে বোধহয় বিরাট কোহলি বোধহয় প্রেগনেন্ট, বউয়ের প্রেগনেন্সির জন্য গেছিল, সেটাই কি অজিঙ্ক্য রাহানে ক্যাপ্টেন্সি হ্যাঁ করেছিল? হ্যাঁ হ্যাঁ না না, হ্যাঁ হ্যাঁ। আর যেটা জিতেছিলাম তাই তো। ওটাই তো 36 অল আউট, ওটাই। 36 অল আউট, তারপর থেকে ফিরে এসেছিলাম। রাইট। ওটাতে রাহানে ক্যাপ্টেন। ওটা রাহানে ক্যাপ্টেন, ও বিরাট কোহলি বোধহয় ওটা ফার্স্ট ম্যাচ খেলেছিল, তারপরের পরের হ্যাঁ, ম্যাচ গুলো 36-এর খেলেনি। পর ওই ঋদ্ধিমান শাহ ফার্স্ট আর ও টেস্ট ম্যাচ খেললো, তারপর তো ঋষভ পান্ত এলো। রাহানে হ্যাঁ ক্যাপ্টেন হয়ে ঋষভ পান্ত হ্যাঁ এসেছিল, ঋদ্ধিমান খেলেছিল ফার্স্ট টেস্টটা অ্যাডিলেডে ছিল। হ্যাঁ, ঠিক ঠিক, তারপরে তো ঋষভ একদম ঘুরিয়েই দিল পুরো তারপরে তো খেলাটা। ঋষভ পান্তি এসে গেল। ঋষভ, সিরাজ। এখন তো হুম। ঋদ্ধিমান শাহ শিলিগুড়ি প্রিমিয়ার লিগ খেলে। ও, এটা খুব ইম্পর্টেন্ট। খুবই খুবই একটা চাপের বিষয়। আর মোটামুটি এটাই আমাদের প্রোগ্রাম। আর আইপিএল নিয়ে আমি খুব কিছু বলবো না। আইপিএল এ আমাদের অকশন হলো দুদিনের। তো আইপিএল এও প্রচুর টাকা। ঋষভ পান্ত, যারা আইপিএল এর, মানে জাস্ট ছোট্ট একটু ট্রিভিয়া দিয়ে দিই, আইপিএল এর ঋষভ পান্ত হাইয়েস্ট অকশনে গেছে, হাইয়েস্ট বিডিং প্লেয়ার হিসেবে 27 কোটি। লখনৌতে গেছে ঋষভ পান্ত। কে এল রাহুল লখনৌ থেকে দিল্লিতে চলে এসেছে। আম, আমাদের টিমে মোটামুটি, বেসিক্যালি ওদের সোয়াপ হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা সোয়াপ হয়েছে, ও তো ঠিকই হুম। ছিল মোটামুটি। আর আমাদের সবচেয়ে দামি প্লেয়ার শ্রেয়াস আইয়ার, শ্রেয়াস আইয়ার মধ্যে তো মূল্যবান প্লেয়ার, সে গিয়েছে পাঞ্জাবে। কোথায়, কত, 26.5 কোটি না 26 কত। কোটি কিছু। হুম। হ্যাঁ, 26.5 কোটিতে গেছে। হুম। হ্যাঁ, শ্রেয়াস আইয়ার গেছে 26.75। ঋষভ পান্ত গেছে 27 কোটি। ভেঙ্কটেশ আইয়ার আমাদের কলকাতার হাইয়েস্ট বিডিং এ গেছে 23 কোটি, 23 পয়েন্ট সামথিং, 23.75 বোধ হয়। রায়মানুল্লাহ গুরবাজ আছে, আমি যার জন্য খুশি, কারণ রায়মানুল্লাহ গুরবাজ আগের বার চান্স পায়নি ফিল সল্টের জন্য, এবার রায়মানুল্লাহ গুরবাজ খেলবে। কুইন্টন ডিকক এসছে কলকাতায়। আর অ্যান্ড্রিক নোকিয়া এসছে কলকাতায়। বাকি তো আমাদের ছজন মোটামুটি কনফার্মই ছিল। আম, আরো আমাদের, আমি আপডেট গুলো সবই দিয়েছি, মানে কে কে আমাদের কলকাতায় আছে, অন্য টিমে আছে, আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজে রয়েছে। তো যারা যারা আরো ইন্টারেস্টেড তারা দেখতে পারেন বা দেখতে পারো তোমরা। ওখানে সমস্ত ছবি টবি এবং আরো অন্যরকম ইনফরমেশন বা অন্য নিউজও, স্পোর্টস নিউজও আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম পেজে থাকে। তো সেগুলোও দেখতে পারো। ওখানে আরো ইনফরমেশন থাকবে। যাই হোক, তো মোটামুটি আইপিএল এরও এই অবস্থায়। আইপিএল এও আমাদের যা দেখলাম মোটামুটি, সৌরভ রয়েছে দিল্লিতে, সৌরভ গাঙ্গুলি দিল্লিতেই রয়েছে, এবারে কোচ হয়েছে, মানে মেন্টর হয়েছে। না, একবার এবার খেলতেও পারে, মানে ভালোই। তো আইপিএল মেন্টর এর রেকর্ড এখনো ভালোই রয়েছে। সরাও। যাই হোক, তো আমার মনে হয় ভেঙ্কটেশ আয়ারকেই হয়তো কেকেআর ক্যাপ্টেন হিসাবে দেখবে, কারণ ওকে অত পয়সা দিয়ে তুলেছে, মানে ওই হয়তো ক্যাপ্টেন হবে। কারণ নীতিশ রানাও নেই, সো ভেঙ্কটেশ আয়ার ছাড়া আর অপশন নেই কেকেআর এর কাছে। যাই হোক, তো এই ছিল আজকের খবর। আর কিছু তোর টেস্ট ম্যাচ নিয়ে যদি কিছু বলার থাকে বল। না, আমি ডে এন্ড নাইট ম্যাচের জন্য ওয়েট করছি। ডে এন্ড নাইট ম্যাচটা আমরা নিশ্চয়ই দেখবো, এবং ডে এন্ড নাইট ম্যাচটা আমার মনে হয় আমাদের জন্য মানে আমি আরো এক্সপেক্ট করবো অস্ট্রেলিয়া থেকে একটু, মানে আরো সেই 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 অস্ট্রেলিয়াকে এক্সপেক্ট করবো। না, আমি কোনো সেই তাহলে অস্ট্রেলিয়াকে ম্যাচগুলো এক্সপেক্ট করছি জমবে। না ভাই, কারণ আমাকে ফাইনাল খেলতে হবে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ। সেখানে আমাকে 4টে ম্যাচ জিততেই হবে। না, আমি তো এক্সপেক্টই করছি না 5টার মধ্যে 4টে জিতবে। ঠিক হ্যাঁ, আছে। মানে আমি ওই জন্যই না কোনো পাঁচ, অস্ট্রেলিয়া, না বোধহয় 5টার মধ্যে 5টাই জিততে না হবে। না না, 4-1 করতে হবে। 4-1 করতে হবে, আচ্ছা আচ্ছা। 4-1 করতে হবে, সো 4-1 করলেও চলবে। 4-1 করলেও চলবে, মানে 4টে টেস্ট ম্যাচ জিততেই হবে। তো আমি মোটামুটি 5টা, মানে ব্রিসবেনটা আমরা মোটামুটি এখন ধরতে পারি। অ্যাডলেটটায় চাপ আছে, হুম। ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি। আমি আরো 3টে ধরছি, অ্যাডলেটটা আমিও ধরছি না, অ্যাডলেটটা হুম। যাওয়ার চান্সই বেশি। তো হুম। যাই হোক, এই হচ্ছে বিষয়।
যদি আচ্ছা, ভিডিওটা ভালো লাগে, এইটুকুই ছিল আজকের খবর। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, পরিচিতদের মধ্যে শেয়ার করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগছে। আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ, গুড নাইট।